আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তারেক জিয়ার বৈঠকটি খুবই গুরুত্ব বহন করে। এখন অনেকেই বলতে পারে অনেক দেশের পররাষ্ট্র মন্ত্রীও তো ছিল, তারেক জিয়ার সাথে বৈঠক করেছে। আরে ভাই, অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থাকা অনেক পার্থক্য আছে। কারণ ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত ১.৫ বছর ধরেই আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে অনেকবার সাক্ষাৎ করতে চেয়েও সাক্ষাৎ পাননি, বরং ইগনোর করেছেন এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। শুধু তাই নয়, গতকালকে তারেক জিয়ার সাথে বৈঠকের পরেই ওনার কথা শেষ করে তিনি যে সামরিক বিমানে করে বাংলাদেশে এসেছে, সেই সামরিক বিমানে করে আবার ভারতে চলে যান। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, ওনাকে অ্যাভয়েড করেছে। তার মানে তারেক জিয়াকে কতটুকু গুরুত্ব দিয়েছে এস জয়শঙ্কর। এই গুরুত্ব দেওয়ার মানেটা কি? এই গুরুত্ব দেওয়ার মানেটা হচ্ছে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে তারেক জিয়ার সাথে ভারতের একটি ডিল হয়েছে। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে বিদায় তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছে, এবং সেই মোতাবেকই কিন্তু তারেক জিয়া কাজ করে যাচ্ছে। তারেক জিয়া কিন্তু আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে উল্টাপাল্টা কোনো বক্তব্য দিচ্ছে না। যা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বিএনপির কিছু নেতা এবং কিছু কর্মীরা। এবং গতকালকে যে বৈঠকটি হয়েছে জয়শঙ্করের সাথে, জয়শঙ্কর যে চিঠিটি দিয়েছে তারেক জিয়াকে মোদির বার্তা হিসেবে, সেটা নিয়ে অনেকে অনেক রকম বিশ্লেষণ করছে। আমিও সেটা নিয়ে কিছু আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ওই চিঠির মধ্যে 100% সবচেয়ে যে ব্যাপারটা সকলেই জানে, ধারণাও করতে পারে যে কি লেখা থাকতে পারে। প্রথমত, দুঃখ প্রকাশ করেছে কি জন্য, যে ওনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গিয়েছে, সে কারণে। আর দ্বিতীয় কিছু হয়তোবা উল্লেখ করা আছে, আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরবর্তী সময় কি কি হয়তোবা তারেক জিয়া করলে দেশের জন্য ভালো হবে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক অনেক ভালোভাবে স্থাপন হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশ পরিচালনা করবে তারেক জিয়া। মোটামুটি সম্ভাব্য প্রধানমন্ত্রী আপনারা ধরে রাখতে পারেন তারেক জিয়া। কারণ যদি আগামীতে নির্বাচন হয়, পাতানো নির্বাচন বলে না, যে নির্বাচন, 100% তারেক জিয়াই প্রধানমন্ত্রী। যতই চেষ্টা করুক জামাত ইসলাম, সেনাবাহিনী, সিন্ডিকেট এবং ডক্টর ইউনূস বংশ, তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ঠেকানো সম্ভব না। কারণ ভারত এই পাতানো নির্বাচনকে বাধ্য হয়ে মনু সমর্থন দিচ্ছে। কারণ অনেক চেষ্টা করে দেখেছে আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখার জন্য, এবং তারেক জিয়ার সাথে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখা যায় কিনা, এবং ডক্টর সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলা যায় কিনা। অনেক চেষ্টার পরেও ডক্টর সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে ওটা তুলে নেয়, এবং বিএনপিও এই নির্বাচনে অন্তত রাজি হচ্ছে না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ এটা ক্লিন ফিল্ড চাচ্ছে বিএনপি, যাতে আরামসে এবার ক্ষমতায় আসতে পারে এবং পরবর্তী সময় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তারেক জিয়া তুলে নিবে এবং আওয়ামী লীগকে আস্তে আস্তে রাজনীতি করার সুযোগ করে দিবে। এটা ইন্ডিয়াকে মোটামুটি আশ্বস্ত করেছে। কিন্তু আশ্বস্ত করা আর ক্ষমতায় বসে যাওয়ার পর সত্যিকারে কাজটা প্রতিফলিত করার মধ্যে পার্থক্য আছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সত্যি সত্যি যদি পাতানো নির্বাচনের ফলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যায়, তিনি কি ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, ভারতের সাথে যে কথাগুলো হয়েছে, যে সত্যগুলো মেনেছে তারেক জিয়া, সে অনুযায়ী কি আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিবে এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? তিনি কি পাকিস্তান পন্থী থেকে ছেড়ে এসে ভারতপন্থী হবে? অনেকগুলো প্রশ্ন আমাদের মনে দাগ কাটছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসবে না, বিএনপি ক্ষমতায় আসবে না, ওনার আচরণ না দেখা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কিন্তু তিনি যদি এখন ভারতের সাথে একটি ভালো সম্পর্ক রেখে একেবারে পাকিস্তানের উপর ঢলে না পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের আগামী রাজনীতির জন্য ভালো হবে। কারণ আওয়ামী লীগও রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপিও রাজনীতিতে থাকবে, একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। অন্তত তখন 5টা বছর আরামসে এই বিএনপি দেশটা পরিচালনা করতে পারবে। এর পরবর্তী সময় একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে 5 বছর পর আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দলের অংশগ্রহণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে আসুক, আমরা সকলে মেনে নিব, জনগণের ভোটেই আসবে। এই একটা পরিবেশ একমাত্র আনতে পারে এই তারেক জিয়া, যদি পাতানো নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার পরে ইন্ডিয়া যে সকল সত্যগুলো দিয়েছে সে সকল সত্যগুলো মেনে নেয় এবং আওয়ামী লীগের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলে। একেবারে দহরম মহরম সম্পর্ক হবে না, কারণ বিএনপি আমাদের
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক, আবার বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। সে বিষয়ে মাথায় রেখে একেবারে ধরম মরম না হলেও অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ তো ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করে, আগামী প্রজন্মের কথা চিন্তা করে। তাই তারেক জিয়ার হাতে অনেক কিছুই ছেড়ে দিয়েছে ইন্ডিয়া। এই হচ্ছে যে মেইন সারমর্ম। এখন বাকিটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেন। সেজন্য সম্পূর্ণরূপে সকল বিষয় ক্লিয়ার হওয়ার জন্য আমাদের আগামী পাতানো নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা ধরে নেন, নির্বাচনের আগে আরো যে সময় আসে, এই সময়গুলোতে অনেক চেষ্টা করবে আওয়ামী লীগ এবং ভারতও, যে তাও যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়। শেষ পর্যন্ত যদি না পারে তাহলে তো কিছু করার নাই, এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া হয়ে যাওয়ার পরও যে শর্তগুলো দিয়েছে তারেক জিয়াকে, এই ভারত সেগুলো মেনে নিলে 5 বছর টিকবে। আর যদি সেগুলো মেনে না নেয়, আওয়ামী লীগের তুমুল আন্দোলন হবে, ভারতের প্রেশার ক্রিয়েট হবে এবং বহির্বিশ্ব থেকে তো ওই নির্বাচনকে সত্য মেনে নিলেও স্বীকৃতি দেওয়া হবে না, আর মেনে নিলেও স্বীকৃতি দেওয়া হবে না, না মানলেও স্বীকৃতি দেওয়া হবে না। মানে ধরে নেন নির্বাচনটা স্বীকৃতি পাবে না, কিন্তু তারপরও যদি ভারত যেগুলো বলেছে তার এক জায়গায় সত্যগুলো মেনে নিলে এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দিলে হয়তো একটু হ্যাসেল ছাড়াই সরকার পরিচালনা করতে পারবেন। এখন অনেক কিছু নির্বাচনের পরে আমরা ক্লিয়ার হতে পারবো। নির্বাচনের আগে কিন্তু প্রেশার ক্রিয়েট চলবেই বহির্বিশ্বের অনেক দেশ থেকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে, জাতিসংঘ থেকে, ভারত থেকে, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন। কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত ডক্টর নজরুল রাজি হবে না। বিএনপিও সামনে দিয়ে ভালো দেখালো বিতর্কতভাবে, তারাও মনে মনে চাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করুক, অন্তত একটা নির্বাচন। তাই বাংলাদেশের মধ্যে আপনারা জয়শঙ্করের সাথে তারেক জিয়ার বৈঠক নিয়ে যে জলগুলাগুলা হয়েছে বা আপনারা চিন্তা করছেন যে কি হতে পারে কি না হতে পারে, এগুলো আমি মোটামুটি এই আলোচনায় বেসিক যেগুলো আছে সেগুলো তুলে ধরেছি এবং সম্ভাব্য কিছু ধারণা আপনাদের কাছে তুলে ধরেছি। এখন আপনারা ডিসিশন নেবেন যে কি হতে পারে এবং আপনারাই চিন্তা করবেন যে আসলে এটা হতে পারে কিনা। আমি যেগুলো বলেছি সেগুলো যে 100% হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না। জাস্ট আমি ব্যাপারগুলোকে অ্যানালাইজ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা সকল বিষয়ে একটা ধারণা পান। আর ধারণা পেলে অন্তত আপনারা মনের মনে একটা স্বস্তি পাবেন। এখন আপনারা একেবারেই অন্ধকারে থাকলে তো আপনারা কিছু বুঝতে পারবেন না যে কি জন্য বৈঠক হলো, কি চিঠি দিল, এবং তারেক জিয়া তো মোটামুটি সম্ভাব্য প্রধানমন্ত্রী, পাতানো নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী হয়ে গেলে কি হতে পারে, আওয়ামী লীগকে আদৌ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা, নাকি এভাবে করে নিষিদ্ধ রেখে দেওয়া হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হবে, অনেক প্রশ্ন। সেই কারণে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি এই বিশ্লেষণগুলো করেছি। এখন আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আশা করছি পেয়ে গেছেন। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এবং আপনাদের নিজেদের কোনো পার্সোনাল মন্তব্য থেকে থাকে, ওই সকল মন্তব্যটি আমার এই কমেন্ট বক্সের মধ্যে আপনারা করতে পারেন। এবং যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা পার্সোনাল ইনবক্সে আমার কাছ থেকে যে কোনো বিষয় জানতে পারেন এবং যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে ইনবক্সে সেগুলোর প্রশ্ন উত্তর দিয়ে দিব এবং সকল বিষয় ক্লিয়ার